This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আবার সে আসিছে ফিরিয়া, প্রায় সেরকম সেই অন্ধকার দিনগুলো, সেই দমবন্ধ করা দিনগুলো সব ফিরে এসছে। সেই সব দিন যখন নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মুক্ত বাতাসের অভাব দেখা দেয়, কাজ করার জন্য প্রাণ কাতর হয়ে ওঠে, যখন নেতারা হঠাৎ হঠাৎ পরিযায়ী হয়ে যান, ঘর বদলান। আর সেই মাহিন্দ্রক্ষণ আবার এসে গেছে। আজ নারী দিবস উপলক্ষে পথে নেমেছিল তৃণমূলের মহিলা সংগঠন। সেই মিছিলে যিনি হাঁটলেন তারও তো ওই একই সিনড্রোম। যিনি হাঁটলেন তিনি তো কোথাও গিয়ে দম বন্ধ হয়ে যাচ্ছে বলে একটু মুক্ত বাতাসের খোঁজে বোধহয় সেই মিছিলে যোগ দিয়েছিলেন, হাঁটছিলেন আর মুক্ত বাতাস নিচ্ছিলেন। কে না, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। এবার বিজেপির মুকুট আচমকা তৃণমূলে শোভা পেল কী করে? এই কোনো রকম আভাস, ইঙ্গিত এসব কিছু তো ছিল না আগে। তাহলে হঠাৎ এরকম কী হলো? ওই বললাম দম বন্ধ। সাধারণত নেতারা দলটল বদলানোর আগে ফিলার দেন। ফিলার মানে ইঙ্গিত আর কি, হাবে ভাবে বোঝান, আকার ইঙ্গিতে বোঝান, এটা বোঝান যে কোথাও গিয়ে দম বন্ধ লাগছে। কখনো রং বদল করছেন সেটা বোঝান না, কিন্তু এগুলো হচ্ছে সিমটমস। ওই ডাক্তাররা যেরকম সিমটমস দেখে টের পেয়ে যান কী হতে চলেছে, ঠিক সেরকম এই যখন দম বন্ধ লাগে, কাজ টাজ করতে পারেন না, এরকম যখন হয়, আরও কিছু কিছু হয়তো সিমটমস আছে যেগুলো সাপের হাঁচি বেদে চেরের মতো বেদে রাজনৈতিক বেদে যারা, তাদের রিক্রুটারও বলা চলে আর কি, তারা বোঝেন না। আমি আপনি আর কোত্থেকে বুঝবো? কিন্তু মুশকিল হচ্ছে এর বাইরেও কেউ থাকে জানেন তো, যেরকম মুকুটমণিবাবু, তিনি কিচ্ছু বুঝতে দেননি কি কদিনে। গত শনিবার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর সভায় একদম বেমালুম উপস্থিত ছিলেন। সেই ছবি ঘটা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। এমনকি আজ যখন ওই কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিচ্ছেন, তখনও তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে জলজল করছে ওই গেরুয়া উত্তরীয় পড়া ছবিটা। আর তার সঙ্গে বিজেপির যাবতীয় পরিচয় সেগুলো তো রয়েইছে আর কি। তাহলে গোটা ব্যাপারটা কি আচমকাই ঘটে গেল? হঠাৎ করে বলে না যে ওই কোভিডের সময় দেখেছিলাম, অনেকেই বলছিলেন যে সব ঠিকঠাক ছিল, হঠাৎ সকাল থেকে দেখলাম গন্ধ টন্ধ পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না, ব্যাস তারপরেই বুঝলাম যে হয়ে গেল। সেরকমই। কিন্তু মুশকিল হচ্ছে তিনি হঠাৎ করে বিজেপির গন্ধ টন্ধ পাওয়া বন্ধ করে দিয়েছেন হয়তো, কিন্তু বিজেপির নাম গন্ধ নিজের গা থেকে তো মোছার সুযোগ পাননি। এতই আচমকা হয়ে গেছে ব্যাপারটা। অবশ্য রাজনীতিকদের ক্ষেত্রে কখন কি হয় সেটা গিয়ে সবাই বুঝতে পারে। আর দেখুন, মানে হয়তো ওই যেহেতু কোথাও গিয়ে গা থেকে গন্ধটা ভালো করে মোছার সুযোগ পাননি, ইঙ্গিতটা ভালোভাবে দিলে আস্তে আস্তে ওই ফেড আউট করা যাকে বলে আর কি, একদিকে ফেড আউট আর একদিকে ফেড ইন। হ্যাঁ, হালকা করে এই পাশটা মুছছেন আর ও পাশটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে, প্রকট হচ্ছে, সেটা তো হওয়ার সুযোগ পাননি। তাই জন্য তার মনে হচ্ছিল যে গন্ধ তো গায়ে রয়ে গেছে, এটা ভালো করে মোছা দরকার। আপনি আমি এরকম কি করি নর্মালি, হয়তো অনেক দিন হচ্ছে জানেন তো, চান করে বেরিয়ে আপনার হয়তো মনে হলো যে না এখনও আজকে গাটা ঠিক কোথাও গিয়ে ওই বাজারে টাজারে গেছিলাম, মাছের বাজারে হাতে মাছের গন্ধ টন্ধগুলো এখনও লেগে রয়েছে, এরকম হয় আর কি। আবার গিয়ে দেখবেন হাত ধুতে গেলেন আর কি, দুবার ভালো করে সাবান দিয়ে হাত ঠাত ধুলেন। এই জন্যই কিনা জানি না, মানে এই গন্ধ টন্ধ মোছার যথেষ্ট সুযোগ পাননি বলেই যাতে গন্ধটা মুছে ফেলতে পারেন একদম ভালো করে, সেজন্যই বোধহয় আজ মুকুটমণিবাবু দুবার তৃণমূলের পতাকা হাতে নিয়েছেন। একবার একদম শুরুতে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে, পরে আবার ওই মহিলা তৃণমূলের সভামঞ্চে শশীপাজা মালা রায়দের হাত থেকে। এবার হ্যাঁ, বিরোধীরা বলছেন যে তৃণমূলে পারফেক্ট অভিষেক হয়ে গেল মুকুটমণিবাবু। প্রথমে নবীন, পরে প্রবীণ, কোনোভাবেই দুদরফে এরকম ইদানিংকালে কিন্তু একসঙ্গে দুনৌকোয়, মানে দুদিক থেকে দুটো স্তরেই এরকমভাবে বরণ করে নেওয়া, এটা কিন্তু খুব বিরল। এটা সাম্প্রতিককালে দেখা যায়নি। সেই দিক দিয়ে দেখতে গেলে তার একটা অসাধারণ ট্রেন্ড সেটিংয়ের জায়গা তৈরি হয়ে গেল।
আরও একটা ব্যাপার, কোথাও গিয়ে মুকুটমণিবাবু কি ওই সবেধন নীলমণি ছিলেন? মণিতে মণিতে মিলে যাচ্ছে। মানে দেখুন, একজন গেছেন তাপস রায়, তার বদলে না আরেকজন, তিনি যদিও তৃণমূলে ছিলেন না কিন্তু তৃণমূলের এজেন্ডাতেই ছিলেন, যেরকমভাবেই হোক, বিভিন্ন রকমভাবেই হোক, তার বিরোধিতার করা এজেন্ডাতেই থাকুন বা যাই থাকুক। তাপস রায় একদিকে, আর আরেকদিকে জাস্টিস, প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এরা দুজনে এই দুদিনের মধ্যে যোগ দিয়েছেন বিজেপিতে। ফলে 2-0 যদি আপ হয়ে গিয়ে থাকে কোথাও এই মুহূর্তে বিজেপি, তাদের তো খেলার ফলাফলটা সমান সমান করতে হবে। হাতে একজন, তাই জন্যই কি দুবার করে বরণ করে নেওয়া হলো ব্যাপারটা। যে যাই হোক, কিন্তু এটা যদি ট্রেন্ড হয় তাহলে কি এবার থেকে যারা তৃণমূলে আসবেন তাদের এবার দুবার করে এরকম ফ্রেশার্স ওয়েলকাম হবে? যেরকম আমরা মাঝে মধ্যে কলেজে দেখতাম, জানেন তো, যে সমস্ত কলেজে এই দুটো ইউনিয়নই খুব, মানে দুটো ছাত্র ইউনিয়নই সংগঠনই খুব শক্তিশালী ছিল। ধরুন কোথাও ছাত্র পরিষদ, আমাদের ছোটোবেলা তখন তো যে এই তৃণমূল ছাত্র পরিষদের খুব একটা জন্ম হয়নি, তখন ছাত্র পরিষদ এসএফআই ছিল। তা কিছু কিছু কলেজ ছিল যেখানে এসএফআইও খুব শক্তিশালী, ছাত্র পরিষদও খুব শক্তিশালী। সেই সমস্ত জায়গায় দুবার করে ফ্রেশার্স ওয়েলকাম হতো, একবার ছাত্র পরিষদ করতো, একবার এসএফআই করতো। তৃণমূলের ক্ষেত্রেও কি এবার সেরকমই হলো নাকি? এই সেদিন 2রা মার্চ শনিবার কৃষ্ণনগরে নরেন্দ্র মোদীর সভাতেও ছিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। সভার নাম ছিল বিজয় সংকল্প সভা। মুকুটমণি কি তখনও সংকল্প করেছিলেন 5 দিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাঁটবেন, গেরুয়া শিবির থেকে নাম লেখাবেন তৃণমূল শিবিরে? সম্ভবত না। গোসা হয় সন্ধ্যায় রানাঘাটে প্রার্থীর নাম দেখে। বিজেপির তালিকায় নাম সেই সাংসদ জগন্নাথ সরকারেরই। তারপরই নাকি দল বদলের সিদ্ধান্ত, যদিও সে কথা স্বীকার করছেন না মুকুটমণি। না, সেটা তো পার্টির ডিসিশন, পার্টি যেটা ভালো মনে করেছে সেটা করেছে। আক্ষরিক অর্থেই কি বিজেপির মুকুট তৃণমূলে? না হলে কোন নেতাকেই বা স্বাগত জানাতে দুবার পতাকা তুলে দেওয়া হয় হাতে? তৃণমূলের নারী দিবসের মিছিলে সেটাই হলো। একবার পতাকা তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরে আবার শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা। মুকুটমণির পরিচয় দিতে গিয়ে তৃণমূল সাংসদ মালা রায় বললেন, বরণ করে নেওয়া হচ্ছে মুকুটমণি অধিকারীকে, যিনি বিজেপি থেকে তৃণমূলে আজকে জয়েন করেছেন, মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব দেন। রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ পরিচয়, মতুয়া সমাজের নেতা, মতুয়া ভোট, এটাই কি তবে তৃণমূলের লক্ষ্য? তবে কি রানাঘাটে বিজেপির জগন্নাথের বিরুদ্ধে মুকুটমণি তৃণমূলের প্রার্থী হবেন? এই কেন্দ্রে 2,30,000-এরও বেশি ভোটে হেরেছিল তৃণমূল। মুকুটমণি আশায় নির্ণায়ক মতুয়া ভোটে কি থাবা বসাতে পারবে বাংলা শাসক দল? দলবদলের পয়লা দিন থেকেই উন্নয়নে খামতির অভিযোগ কিন্তু তুলছেন মুকুটমণি। নদিয়াবাসী গত 5 বছরে কোনো কাজ পায়নি, এমপি এমএলএদের থেকে তারা আরও সুবিধা পাক এবং নদিয়াবাসীর জন্য আমরা কাজ করি। আগ্রাসী বিজেপিও। ও এমপি হতে চায়, আমাদের কোনো আপত্তি নেই, ওর জাল আর গামছা দুটোই যাবে, 2 লক্ষ ভোটে হারবে। ওগুলো কোনো ছাঁট বাঁট এলো গেল বয়ে গেছে, ভোট পর মোদি। এক অধিকারী আক্রমণ করলেন, সুযোগ পেলে ভোটে জিতে পাল্টা দিতে পারবেন কি আর এক অধিকারী? আরও একটা ট্রেন্ড সাম্প্রতিককালে বদলাচ্ছে, জানেন তো। মানে এতদিন ধরে কি দেখতাম, এই দলবদল ঠলবদলগুলো যখন হতো আর কি, তখন সেগুলোর মধ্যে একটা ওই প্রতীকী ব্যাপার থাকতো, পরিষ্কার করে কেউ কিছু বলতেন না। মানে ধরুন পতাকা টতাকা নেওয়াটা ইদানিংকালে বন্ধ হয়ে গেছিলো। উত্তরীয় পড়ছেন, কিন্তু সেই উত্তরীয়তে কোথাও গিয়ে ওই কোন দলের তার প্রতীক ঠতিক নেই। তাদের সাথে থাকছেন, বসছেন, তাদের সাংগঠনিক সভায় থাকছেন, কেউ কেউ সাংগঠনিক সভাপতি পর্যন্ত হয়ে যাচ্ছেন, কিন্তু খাতায় কলমে দল বদলাচ্ছেন না, কারণ ওই বিধায়ক পদটা তো রাখতে হবে। এই সম্প্রতি একদম হঠাৎ দেখলাম ব্যতিক্রমী হয়ে গেলেন তাপস রায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, যাওয়ার আগে অনেক কিছু ত্যাগ করেছে। পার্টির সঙ্গে সঙ্গে ওই পার্টির ছাপ নিয়ে যে বিধায়ক পদটা পেয়েছিলেন, সেই পদটাও তিনি ত্যাগ করেছেন। মানে যারা সাম্প্রতিককালে মনে করতেন যে আমাদের নেতারা কিছু কিছু বর্জ্য ছাড়া আর কিছুই ত্যাগ করেন না, খালি নেন, যার জন্য কারোর বাড়িতে টাকার পাহাড় হয়, বিভিন্ন কিছু হয় আর কি, তারা একটুখানি ধাক্কা খেয়েছিলেন যে এরকম ব্যতিক্রমী লোকজন বা কোথাও গিয়ে ওই বিলুপ্ত প্রায় প্রজাতির লোকজন আছেন নাকি এখনও।
তো সেই জায়গাটাই কিন্তু মনে হচ্ছে কোথাও গিয়ে আরও কাউকে রাস্তা দেখাচ্ছে। মানে এই জন্যে বলছি, ভবিষ্যতে কী হবে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, কিন্তু মুকুটমণিবাবু যেভাবে প্রকাশ্যে হাতে পতাকা তুলে নিলেন এবং তারপর যদি সত্যি প্রার্থী হয়ে যান, তাহলে পরবর্তী ক্ষেত্রে তার জায়গাটা, তার মানে ধরে নিতে হবে তিনি ওই বিধায়ক পদটাও ছাড়ছেন আর কি, নাহলে তো মুশকিল। এরকম প্রকাশ্যে বুক চিতিয়ে দলবদল, এটা কিন্তু এখন নতুন ট্রেন্ড যদি হয় আমরা খুশিই হব, কারণ অ্যাটলিস্ট সেই সব মানুষগুলো যারা কিছু একটা চিন্তা ভাবনা করে ভোট দেন, তাদের প্রতিনিধি করে কাউকে একজনকে পাঠান, তারা হঠাৎ তাদের মতিগতি বদলে গেলে যে আমাদের এই যাবতীয় মতামতটা তামাদি হয়ে যায়, এই ট্রেন্ডটা যদি বজায় থাকে না, অন্তত এইটা ভেবে শান্তি পাবো যে আমাদের ভোটগুলো নিজেরা দিই বা যাই হোক আর কি। মাঝে মধ্যে তো শুনি যে পড়ে গেছে, তাও যা খুশি হোক, যে মতামতটা ফাইনালি বেরোয় সেই মতামতটা মান্যতা পাবে, সেই মতামতটা বজায় থাকবে, এই সান্ত্বনাটা এটাই কম পাওয়া নাকি আজকের বাজারে, যেখানে শুধু আমরা ঝাড়াতে বসে আছি, সেখানে অন্তত প্রাপ্তির ভাড়ারে কিছু এলো মনে হচ্ছে। এখন পর্যন্ত অবশ্য এই বিষয়টা পরিষ্কার করে ভবিষ্যতে কতদিন ট্রেন্ড থাকবে এটা এত সহজে বলা যাবে না, কারণ রাজনৈতিক নেতাদের চিন্তাভাবনা তো ওটা ওই আবহাওয়ার মতো ইদানিংকালের, কখন ঠান্ডা লাগছে, কখন প্রবল গরম পড়ে যাচ্ছে, ফলে কিছু বোঝা যায় না। যেরকম ওই একদিন এই সভায় থাকার পরেই একদিনের মধ্যে হঠাৎ মনস্থির করে অন্য দলে চলে যাওয়ার ব্যাপার হয়, আর ইদানিং খুব চটজলদি সমস্ত ব্যাপার হচ্ছে। যেরকম এই যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও বলেছেন মাত্র কয়েক দিনের মধ্যেই চিন্তাভাবনা করে একদম বিচারপতি পদে ইস্তফা দিয়ে তিনি নতুন পদ নিয়েছেন। ফলে এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। এখন পর্যন্ত বাংলার মানে এগুলো হবে আর কি, বাংলার যত ভোট এগিয়ে আসবে লোকসভার নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় এরকম আনাগোনা দমবন্ধ করা এগুলো হবে এবং মুক্ত বাতাসের সন্ধানে যাওয়া আসাটা বাড়বে। এখন পর্যন্ত বাংলার 20টা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি, এবার সেই তালিকায় রয়েছে রানাঘাট লোকসভাও, এবারও সেখানকার প্রার্থী জগন্নাথ সরকার। আচ্ছা, রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিট পাবেন না বা পাচ্ছেন না, এটা জানার পর থেকে কি দমবন্ধ লাগছিল মুকুটমণিবাবু? দেখুন, সচরাচর এই নেতাদের কখন যে কী ধরনের এরকম অক্সিজেনের দরকার পড়ে সেটা কিন্তু বোঝাটা খুব মুশকিল। হয়তো দেখা যাবে যে নর্মাল সময় নর্মাল লেভেলের অক্সিজেন, মানে বিধায়ক পদটা অবধি ঠিক ছিল, কিন্তু তারপরে হয়তো তার আরও বেশি অক্সিজেনের, হাই ফ্লো অক্সিজেনের দরকার পড়ে গেছে, তাই জন্য ওই লোকসভার টিকিটটা দরকার ছিল, কিন্তু সেটা তো পাবেন না, সেই জন্যই দমবন্ধ লাগতে শুরু করেছিল। সেই অক্সিজেনের সন্ধানেই তিনি কি তৃণমূলের দিকে পা বাড়ালেন? তার মানে নিশ্চয়ই তৃণমূল তাকে কোথাও গিয়ে এই অ্যাসিওরেন্সটা দিয়েছে যে লোকসভার টিকিট দেবে। এবার মজাটা হচ্ছে যে এই প্রশ্নটা উঠবেই যে একজনকে এইভাবে আমদানি করে নিয়ে আসতে হলো কেন টিকিট দেওয়ার জন্য, বা যদি এরকম চিন্তাভাবনা মাথার মধ্যে থাকে তাহলে তো প্রশ্নটা উঠবে যে কেন মুকুটমণিবাবুকে এতটা পছন্দ হয়ে গেল তৃণমূলে। এর দুটো কারণ হতে পারে। প্রথমত, মুকুটমণিবাবু এমন একটা কেন্দ্র থেকে নির্বাচিত যে কেন্দ্রে প্রচুর মতুয়া ভোটার, রানাঘাট, কৃষ্ণনগর, নদিয়ার এই আসনগুলোতে 2024-এর ভোটেও ফ্যাক্টর হতে চলেছে নাগরিকত্ব ইস্যু। কিন্তু গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের সভা থেকে সিএ নিয়ে কিন্তু একটা কথাও বলেননি। প্রধানমন্ত্রী কেন সিএ ইস্যুতে একটা কথাও বললেন না, এই প্রশ্ন কিন্তু সেদিনই তুলেছিল তৃণমূল। মুকুটমণি অধিকারী কিন্তু বলছেন সিএ হওয়া উচিত, বলছেন মানে বলেছেন, হ্যাঁ, অথচ তৃণমূল নেত্রী আজকেও বলেছেন বাংলায় সিএ লাগু হতে দেবেন না। এবার রানাঘাট দক্ষিণের বিধায়ক তখন যখন এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তখন তো তার পেছনেই বসেছিলেন। মুকুটমণিবাবু কি বুঝতে পারছেন যে বহিরঙ্গের মতো অন্তরঙ্গেও তাকে অতি দ্রুত সবুজ অর্থাৎ তৃণমূল হতে হবে? ইলেকশনের আগে বলবে ক্যাঁ ক্যাঁ হবে, আর তারপরে চিচিং ফাঁক। দেখেছেন, আধার কার্ড কাটতে শুরু করেছিল, আমরা রুখে দাঁড়িয়েছিলাম। এনআরসি শুরু করেছিল, আমরা রুখে দাঁড়িয়েছিলাম। মনে রাখবেন, আমরা এখানে আধার কার্ডও কাটতে দেবো না, এনআরসিও করতে দেবো না। আর মতুয়াদের নিয়ে যে মিথ্যে রাজনীতি, হিন্দু মুসলমানকে ভাগ করার যে রাজনীতি, তপশিলি আদিবাসীদের যে ভাগ করার রাজনীতি, আমরা এটা মানব না।
সিএ এনআরসির বিষয়টা আমরা বলতে পারবো না। সিএ নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। সিএর ক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত হিন্দু, বৌদ্ধ, পার্সি, জৈন, খ্রিস্টান, শিখ এই 6 ধর্মের যারা ওই দেশে বেসিক্যালি মাইনরিটি, তাদের এই দেশে নাগরিকত্ব দেওয়ার কথা। অবশ্যই নাগরিকত্ব দেওয়া উচিত। 5 বারের বেশি ভারতীয় জনতা পার্টিকে এই উদ্বাস্তু মতুয়ারা ভোট দিয়ে দিয়েছে অলরেডি। 16 মার্চ কৃষ্ণনগরের সভাতে রানাঘাটের বিজেপি এমএলএ ছিলেন, ধান্দা ঠিকমতো পোষালো না, অতএব 7ই মার্চ তিনি আবার তৃণমূলের সভায় চলে আসলেন। মানে জল ভাত, রাজনীতিটা তো নীতি আদর্শ নয় তৃণমূল বিজেপির কাছে। দেখুন, তৃণমূল যতই বলছে যে সিএ আসলে খুরোর কল, বিজেপি ততই বলছে সিএটা এলো বলে। আজ সকালেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে লোকসভা ভোটের আগেই সিএটা চালু হয়ে যাবে। এবার এই দড়ি টানাটানি এটা তো চলবে। এবার তার মাঝখানে যারা এই মুকুটমণিবাবুর মতো দল বদলাচ্ছেন তাদের কাজটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, জানেন তো। হ্যাঁ, বুঝতে পারছি ভেতরে ভেতরে কত টানাপোড়েন চলছে। এই বাইরের টানাটানিটা ভেতরে হলে ভারী মুশকিল। এতদিন সোশ্যাল মিডিয়ায় সভা সমিতিতে সিএর পক্ষে গলা ফাটিয়েছেন, এত স্পেসিফিক বক্তব্য। এমনিতে তো না হয় ওই দম বন্ধ হওয়ার উদাহরণটা সবাই দিয়ে দেন চট করে, ওখানে কাজ করতে পারছি না এই জন্যে কাজ করার জন্য এলাম। এগুলো খুব গোল গোল কথা, এগুলো বলাটা সহজ। কিন্তু যেগুলো স্পেসিফিক বক্তব্য, মানে ওখানে গিয়ে বলতে হয়েছিল সিএ যখন ছিলেন, সিএ হয়ে গলা পাঠিয়েছেন যে এই সবাইকে এইরকম নাগরিকত্ব দেওয়াই উচিত। শুনলেন তো, বললেন এই যারা যারা এসছেন এই শরণার্থীরা। এবার যদি এখন রাতারাতি বলেন না এদের কাউকে আর, আমি একটু সময় বদলে গেছে তো, জাস্ট 2 দিন বদলে গেছে, তখন ওপাশে ছিলাম এখন এপাশে এসেছিলাম, সুতরাং এদের আর কখনো নাগরিকত্ব দেওয়া উচিত না, এটার মাধ্যমে সমস্ত রকম বিভেদ সৃষ্টি হবে। এত রাতারাতি এত উল্টো কথা বলা, এটা কিন্তু খুব কঠিন, তাই না? দেখুন, এই রাতারাতি যেরকম সিএর পক্ষ থেকে সিএ বিরোধী হয়ে ওঠা কঠিন, তেমনই কঠিন কিন্তু সদ্য প্রাক্তন দলের আক্রমণ সামলানোটাও। দেখুন, মুকুটমণিবাবু বিজেপির থেকে তৃণমূলের দিকে পা বাড়াতেই তার বিরুদ্ধে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ এনে পোস্টও করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এদিকে মুকুটমণিবাবুর মতোই লোকসভা ভোটের আগে দল বদলানো তাপস রায়কে আক্রমণ করছে তৃণমূল। দলে থাকলে সম্পদ আর দল ছাড়লে দুচ্ছাই, এটা কিন্তু মনে হচ্ছে ভোটের মরশুমে আরও কয়েকবার দেখতে হবে। শোনা যাচ্ছে তৃণমূল বিজেপি 2 শিবিরে এরকম দল বদলের তালিকায় থাকা আরও বেশ কয়েকটা নাম রয়েছে। তবে এইসবের বাইরে এমন একজন রাজনীতিতে আজ নাম লেখালেন অফিসিয়ালি, মোটামুটি বলেই দিয়েছিলেন এগোচ্ছেন সেদিকে, কিন্তু অফিসিয়ালি আজকে সই সাবুত করে ফেলার মতো ব্যাপার আর কি। অর্থাৎ তিনি রাজনীতিতে মানে সক্রিয় রাজনীতিতে অফিসিয়ালি নাম লেখালেন। যিনি লেখালেন তিনি এতদিন ছিলেন ভগবান, তাকেই এখন ভক্ত বলে কটাক্ষ করছে তৃণমূল। সেক্টর 5-এর বিজেপি অফিসে আজ একটা ছোট্ট অনাড়ম্বর অনুষ্ঠান ছিল, আর তাতেই হয়ে গেল এই সাম্প্রতিক কালের সবচেয়ে আলোড়ন ফেলা রাজনৈতিক বিয়ে, দলবদলও বলতে পারেন, বা শিফটিং এক জায়গার থেকে আরেক জায়গায়। বাগদান কয়েকদিন আগেই করেছিলেন, আজ নিজেই নিজেকে সম্প্রদান করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চায়ের টেক থেকে বৈঠকি আড্ডা, গত কয়েকদিন ধরে আলোচনা কিন্তু শুধু তিনি, মানে এটা নিয়ে জাস্ট আর কোনো সংশয় নেই আর কি, যে তিনি সবার মধ্যে একটা বিরাট উথাল পাথাল ব্যাপার এনে দিয়েছেন। এই যে বলছিলাম না, মুকুটমণিবাবুর খুব একটা কঠিন সময়, এতদিন ধরে সিএর পক্ষে বলেছেন, এখন সিএর উল্টো দিকে বলতে হবে। ঠিক একইভাবে অসংখ্য মানুষ যারা তাকে ভগবান হিসেবে দেখছিলেন, তারা কিন্তু রীতিমতো টানাপোড়েনের মধ্যে পড়ে গেছেন যে কীভাবে দেখবেন আর কি। উচিত অনুচিত, সততা অসততা, বাম রাম, পক্ষপাতিত্ব নিরপেক্ষতা, নৈতিকতা রাজনৈতিকতা, মানে এই টানা পোড়েন তর্ক চলছে, আগামী দিনেও চলবে। চলুক, আমরা কিছু কথা এ ফাঁকে বরঞ্চ বলে নিই। আমরা বলে নিলে আর অসুবিধা কোথায়, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো প্রায়ই বলেন এই সময় হ্যায়, সেই সময় হ্যায়। তা সে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও নিশ্চয়ই বুঝে গেছেন যে এটাই সেই সময়। তা তিনি বিচারপতির গন্ধ গা থেকে ভালো করে মুছে পুরোদস্তুর রাজনীতিক হয়ে ওঠার আগে চলুন আমরা কয়েকটা কথা বলেই ফেলি, যে কথাগুলো যথারীতি এই মুহূর্তে ওই বললাম এই সময় হ্যাঁ না বললেই নয়। আমরা তো দেবতাকে প্রিয় করি আর প্রিয়কে
দেবতা, সমাজকে ভবিষ্যতের শিশুর বাসযোগ্য করে যাবেন বলে ঘোষণা করেছিলেন। হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মনোবাঞ্ছাটা এখনও রয়েছে, কিন্তু বিচারকের চেয়ার ছেড়ে তিনি গিয়ে বসেছেন ওই সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর ঠিক মাঝখানে। একদিকে তাকে ভক্তের আসনে বসানো মানুষগুলো এখনও ধর্মতলায়, ওই ধর্ণাতলায় বসে আছে, আর তার সামনে অনেকে নতুন করে এসে বসছেন তার চারপাশে। অনেকে তাকে কেন্দ্র করে নতুন রকম চিন্তাভাবনার স্বপ্ন দেখতে শুরু করছেন। অন্য খামারে আগুন জেলে আমাকে দিলেন আলো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রিয় মানুষ হচ্ছেন নাকি কবির সুমন। তার লেখাগুলো যদি কেউ এই ফাঁকে ধার করে ফেলেন তাদেরকে খুব একটা দোষ দেওয়া যাবে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের পথে বসিয়ে বিজেপির চেয়ারে গিয়ে বসেছেন, এই অভিযোগ করাটা বোধহয় বাড়াবাড়ি, জানেন তো। 5 মাস চাকরি বাকি ছিল, নিয়োগ দুর্নীতির মামলাগুলো আর তার এজলাসে ছিল না। তো এই অবস্থায় তিনি যদি নিজের মনের ডাকে সাড়া দেন, প্রত্যেকটা মানুষেরই তো নিজের মতো করে কিছু করার একটা অধিকার রয়েছে, তিনি হয়তো তাই করেছেন। এর আগে তিনি তো ওই ধর্ণাকারীদের উঠে যাওয়ার পরামর্শও দিয়েছেন, কারণ কোথাও গিয়ে তার হয়তো মনে হচ্ছিল যে যারা ওখানে রয়েছেন এখন তাদের অনেকেই আসলে ঝোপ বুঝে কোপ মারার চেষ্টা করছেন, যথার্থ নাম তারা। এগুলো তার মনে হয়েছে, তার অভিজ্ঞতা লব্ধ, এতদিন ধরে এই গোটা বিষয়টার সাথে ছিলেন। এবার এগুলো তো তার দৃষ্টিভঙ্গি, তার জায়গার থেকে তিনি যেটা করেছেন, তিনি আইনের লোক, তিনি আইনগতভাবে তিনি জানেন কোনো কিছু ভুল করেনি, এবং তিনি বারবার কিন্তু বলেও দিয়েছেন, ব্যাখ্যাও করে দিয়েছেন। কারণ আমাদের সঙ্গে যখন কথা বলতে বসেছিলেন আমরাও তো মানুষের হয়ে এই প্রশ্নগুলো তুলেছিলাম তার সামনে। তিনি কি বলেছিলেন? তিনি পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে তার যা রায় সেইগুলো তো কোথাও গিয়ে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট সব গিয়ে খারিজ হয়ে যায়নি। যদি তার এই রায়গুলোর মধ্যে তার অবস্থানগত কোনো সমস্যা থেকে থাকতো, উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি রায়গুলো দিয়ে থাকতেন, তাহলে সেগুলো তো খারিজ হয়ে যেত। তা তো হয়নি, তিনি তার মতো করে যুক্তি সাজিয়েছেন। কিন্তু মুশকিল কি জানেন, অভিজিৎ গাঙ্গুলি তিনি হয়তো এখনও বুঝতে পারছেন না যে তিনি এখন আর রাজনীতির ঊর্ধ্বে নন, রাজনীতির মধ্যে। তার চোখা চোখা পর্যবেক্ষণগুলো যারা এতদিন হজম করেছেন তারা এখন তাকে ছেড়ে কথা বলবেন কেন? তৃণমূল তো আদালতে আবেদনই করে বসে আছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথে প্রমাণ হয়ে গেছে তিনি বিচারপতি হিসেবে নিরপেক্ষ ছিলেন না, তাই তার সব রায় খারিজ করে দেওয়া হোক। মানে এই যে আমরা বিয়ের কথা বললাম, এটা চট মাংনি পয়েন্ট বিয়া নয়। তৃণমূল দাবি করেছে যে বিচারপতির চেয়ারে বসে মামলা শোনার সময়ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে বিজেপির যোগাযোগ ছিল। খেয়াল করে দেখুন, এই যাবতীয় যে যুক্তিগুলো সাজানো হচ্ছে সেগুলো কিন্তু ওই আদালতে, যে আদালতে কয়েকদিন আগেও ওই বিচারকের চেয়ারে বসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি অদ্ভুত না? এইটা হচ্ছে অবস্থার পরিবর্তনের সঙ্গে সাথে অবস্থান পরিবর্তনের সম্পর্ক। আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন, এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? মুখ আর মুখোশ একসময় বাজপেয়ী আর আদবানি জুটি সম্পর্কে বলতো বামেরা। মমতা বন্দ্যোপাধ্যায় বাজপেয়ী মন্ত্রিসভারই সদস্য ছিলেন, তো মনে রেখে দিয়েছিলেন, আজ প্রয়োগ করে দিলেন। কবি জীবনানন্দ লিখে গেছেন না যে তাকে নাকি ক্ষণিকের শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। তৃণমূলকে কি ক্ষণিকের স্বস্তি দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? যে মানুষটা এজলাসে বসে মুখ্যমন্ত্রীকে এক রাস দুশ্চিন্তার বিরক্তি ছাড়া কিচ্ছু দেননি, তিনি বিজেপির পার্টি অফিসে বসা মাত্র
সভামঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মুচকি হাসি, বায়া উঠ পাহাড় কি নিচে, অনেকটা সেরকম ভাব আর কি। ডোডইনা ক্রসিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি, এটা ওই জায়গাটা তার অত্যন্ত পরিচিত জায়গা, ওখানে রাজনীতি তিনি করেছেন আর কি। আর রাজনীতি তার তো এমনিতে চেনা ময়দান, তার চেনা ময়দানে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের আগে চ্যালেঞ্জ ছুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন। তারপর লোকসভা ভোটের জন্য চ্যালেঞ্জ ছুড়ে রেখেছেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন, যেখানে দাঁড়াবেন সেখানে স্টুডেন্টদের নিয়ে যাবেন, তারাই লড়াই করবেন, যাদের চাকরি আপনি খেয়েছেন তারা আপনাকে হারাবে। খেয়াল করে দেখুন, যাদের চাকরি আপনি খেয়েছেন, অথবা ঘুরিয়ে যার সঙ্গে যোগ করে দিন ওই যেটা আদালতে গিয়ে আজকে তারা অ্যাপিল করেছে, সেটা হচ্ছে যে এই যাবতীয় যা যা রায় উনি দিয়েছিলেন সেগুলো উদ্দেশ্য প্রণোদিত। সেই রায়গুলো যদি বাতিল করে দিতে হয়, মানে সেগুলোকে ধরে তর্কের খাতিরে ধরে নেওয়া হলো যে সেগুলো সব বাতিল হয়ে গেল, তাহলে কাদের লাভ? যারা ওই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন। এটাই তো দাঁড়ালো। কিছু কিছু জিনিস তো জনসমক্ষে এসছে, কে উদ্দেশ্য প্রণোদিতভাবে কি করেছেন সেগুলো তো বিচার্য, আদালত ঠিক করবে বাকি সব কিছু। কিন্তু যে জিনিসগুলো বা কেউ কেউ যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু যোগ্য লোকের চাকরি খেয়েছেন, সেটা তো সব পক্ষ কোনো না কোনো সময় স্বীকার করে নিয়েছেন। তাহলে তাদের কি হবে? বা যে যদি শেষ পর্যন্ত দেখা যায় যারা ওইরকম অন্যায়ভাবে চাকরি পেয়েছেন, তাদের চাকরি টাকরিগুলোর মান্যতা দেওয়ার চেষ্টা হলো বা মান্যতা পেয়ে গেল কোনোভাবে, ধরা যাক তর্কের খাতিরে, তাহলে বিচারের বাণী কোন জায়গায় গিয়ে কাঁদবে? এইটা খুব মজার জায়গা, জানেন তো। রাজনীতি না, রাজনীতিতে একবার মানে ভগবান ভূত হয়ে যান, এটা আমরা বুঝতে পারছি। গত কয়েকদিন ধরে কিন্তু এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চেনা মেজাজে দেখা যাচ্ছিল না, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি অফিসে দেখেই তৃণমূল নেত্রী কিন্তু সেই পরিচিত ভঙ্গিমাটা ফিরে এসছে। যে অঙ্কটা মিলছিল না, তা মিলিয়ে দেওয়ার ফর্মুলার নাম এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়গুলো খারিজের আবেদন ঘাসফুল পার্টি কিন্তু অনেক হিসেব কষে করেছে। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা এখনও বেরোতে বাকি, জোর জল্পনা। হয়তো পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে তিনি প্রার্থী হবেন, কারণ পূর্ব মেদিনীপুরেই এই নিয়োগ দুর্নীতিতে প্রতারিতের সংখ্যা সবচেয়ে বেশি। একজন প্রতারিত মানে তিনি আর তার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছোট ছোট ব্লক ভোট আর হাজার হাজার ব্লক যোগ করলে বিরাট একটা ভোট ব্যাংক হিসেব। আরও একটা খেয়াল করে দেখুন যে এই গোটা ব্যাপারটায় সাম্প্রতিককালে অনেক কেলেঙ্কারি তো বাংলা দেখেছে, সেই সারদা নারদার থেকে। এবার সেই বিষয়গুলো সাধারণ মানুষ, সারদায় মানুষ প্রচুর টাকা খুইয়েছিলেন, কিন্তু মানুষের কোথাও গিয়ে মনে হয়েছিল যে এগুলো তাদের ওই লোভে পাপে মৃত্যু হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, কোথাও গিয়ে বিভিন্ন রকম রাজনৈতিক টানাপোড়েনের মাঝখানে এইভাবে মানুষজন যে এই রাজনীতির যোগাযোগেই কোথাও গিয়ে সর্বশান্ত হয়েছে, সেই প্রচারটা পায়নি, মানুষজন রিয়েলাইজ করতে পারেনি। কিন্তু যেদিন থেকে এই চাকরি কেলেঙ্কারিটা ফাঁস হয়েছে, যেদিন থেকে ওই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে এই টাকার পাহাড় দেখা গেছে, মানুষ কিন্তু রিয়েলাইজ করেছে তাদের বাড়ির কারোর চাকরি গেছে, সেই চাকরি বিক্রির টাকা ওইখানে পাহাড় হয়েছে। এইটা মানুষকে কিন্তু অসহিষ্ণু করে দিয়েছে, মানুষকে বিশ্বাস করতে শিখিয়ে দিয়েছে যে কোথাও গিয়ে বিরাট বড় একটা দুর্নীতি হয়েছে। সে দুর্নীতির দায় সরকার বা শাসক দল এড়াতে পারে না। এই প্রচারটা যে আমাদের চারপাশে সমস্ত কিছুতে দুর্নীতি, সে নিয়োগ দুর্নীতি, মানে এই টিচারের নিয়োগ দুর্নীতি হোক, শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক, বা পুরো নিয়োগ দুর্নীতি, বা তার থেকে আরও যে বিভিন্ন পরপর দুর্নীতির দরজা খুলে গেছে, এই সব কটা প্রচারের শুরুটা তো ওখান থেকেই, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন রায়গুলোর থেকে, তাই না? তো সেই জায়গাটাই, ওই গোড়ার জায়গাটাই যদি মিথ্যে হয়ে যায়, তাহলে তো বাকি সব কিছু মিথ্যে। তাই তৃণমূলও
পাল্টা হিসেব করছে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারের লড়াইটা তারা ওই একদম গোড়ার থেকে গোড়ার জায়গাটাই মুছে দিয়ে শুরু করার চেষ্টা করছে। বিজেপি প্রার্থী ঘোষণার আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইমেজটাকে তারা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। এবার বিজেপির সম্ভাব্য প্রার্থীকে নিয়ে ভোটারদের মধ্যে যদি আগের থেকেই সংশয় তৈরি করে দেওয়া যায় যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যে রায় দিয়েছেন, তাহলে তো একসঙ্গে জোড়া ফলা আর কি। নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল হলো, আর যার ভাবমূর্তিটা অটুট থাকা অবস্থায় যদি রাজনীতিতে সেটা কাজে লাগানো যায়, তাহলে তো সেটা আরও ডবল চেপে বসবে, ডবল ভারী লাগবে। তাই সেটাকে যতটা পারা যায় হালকা করে দাও। লাগাতার এই প্রচার চালিয়ে যাওয়ার পরিকল্পনা যে তৃণমূল করছে তা কি বুঝতে পারছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে। কিন্তু বিজেপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিল কেন? 2021-এর বিধানসভা ভোটে এই ধরনের যোগদান মেলা কিন্তু ব্যাকফায়ার করেছিল, মনে আছে আপনাদের? কত লোক এসেছিলেন, প্রায় মেলার মতোই আর কি। তারপর তো দেখা গেছিল যে ওই 77, তারপর সেটা কমতে কমতে বেশ 70-এর কাছাকাছি। এরপরই কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দল বদলু কমিটি তৈরি করে বিজেপি, যার চূড়ান্ত দায়িত্বে রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেউ যোগদানে আগ্রহ প্রকাশ করলে প্রথমে তিনি যে জেলার নেতা সেখানকার বিজেপি কর্মীদের ফিডব্যাক নেওয়া হয়, তারপর সব ধাপে ধাপে গোটা বিষয়গুলো করা হয়। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো নেতা ছিলেন না, ফিডব্যাকের প্রশ্ন উঠছে না। কিন্তু বিজেপি গোপন সংস্থাকে দিয়ে সম্ভাব্য যোগদানকারীর গ্রহণযোগ্যতা স্ক্রুটিনি করে। তাপস রায়কেও নাকি এই সমীক্ষায় পাশ করেই যোগ দিতে হয়েছে, এগুলো শোনা যায় আর কি বিজেপির অভ্যন্তরে কানটান পাতলে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে কি এই স্ক্রুটিনি হয়নি, নাকি অফারটা বিজেপির তরফ থেকে যদি এসে থাকে তাহলে তো নিশ্চয়ই হয়নি? বিজেপি বিচারপতিকে কাছে টানলো কেন? কারণ বঙ্গ বিজেপির একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রয়োজন, শিক্ষিত মধ্যবিত্ত, পিছুটানহীন, রুচিশীল, আইন জানা, আবার তেজি ভাবমূর্তি রয়েছে। এবং সবথেকে বড় কথা, সাম্প্রতিককালে যিনি তার ওই রায়ের মাঝখানে পর্যবেক্ষণের মাধ্যমে, এবং খেয়াল করে দেখুন তাতে শালীনতার সীমা অতিক্রম না করে তীব্র সব শব্দ প্রয়োগে চারপাশে একটা বিরাট হইচই ফেলে দিয়েছিলেন, একটা বিরাট বড় পর্দা টেনে সরিয়ে দিয়েছিলেন। সাম্প্রতিককালে এত বড় একটা ভাবনা চিন্তা জনমানুষকে প্রভাবিত করার মতো সেটা কিন্তু দেখা যায়নি। যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই মুহূর্তে কোথাও গিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টাও করবেন, তাকে কিন্তু আগে ওই একসঙ্গে ওই যাবতীয় যা অভিযোগ, পর্যবেক্ষণ এবং পরবর্তী ক্ষেত্রে যা হয়েছে, মানে সিবিআই, ইডি এবং বিভিন্ন লোকের বাড়িতে যা পাওয়া গেছে, এই সমস্ত বিষয়গুলোকে আগে পরিষ্কার করতে হবে, তারপর তার বক্তব্যগুলোকে আক্রমণ করতে হবে। অথচ মাঝখান থেকে তিনি যে থেমে থাকবেন এরকম ব্যাপার তো নয়। ওই হয়তো মসনদ থেকে নেমে এসছেন, এজলাস থেকে বেরিয়ে এসছেন, কিন্তু তারপরেও তার পর্যবেক্ষণের জায়গাগুলো তো ওই আইনের ব্যারাটোপের মধ্যে থেকে, মানে লোকে বলে না পলিটিক্স এলে পলিটিক্যালি কারেক্ট থাকতে হয়, উনি তো পলিটিক্যালি শুধু না লিগালি কারেক্ট থেকে সব বক্তব্যগুলো রাখছেন, যে জন্য নাম করছেন না। কোথাও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই করেননি। আমি যখন জিজ্ঞেস করলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এমন ভাব করলেন কে কোত্থেকে যেন শোনেনি নাম। অথচ তিনি আবার কোথাও গিয়ে কাউকে তালপাতার সেপাই বলে যথারীতি কটাক্ষ করতে পারেন, লোকে বুঝে যান কার কথা তিনি বলছেন। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ছড়ার নিয়েও ব্যঙ্গ করতে পারেন, অথচ নাম করবেন না। যখন নাম করবেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অত্যন্ত সরল এবং আন্দোলনকারী হিসেবে দেখবেন আর কি, লড়াকু হিসেবে দেখবেন। মানে প্রশংসায়, এইদিকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নাম করে, আর ওদিকে নাম না করে যা করার করছেন।
এই যে এই গোটা বিষয়টা না, এটার মধ্যে কিন্তু একটা সিজনড পলিটিশিয়ানের একটা ছাপ রয়েছে। মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখুন এটা নিয়ে সত্যি সত্যি যিনি এরকম লেভেলের বিচারপতি ছিলেন, এতদিন ধরে বিচার ব্যবস্থা সামলেছেন, আইন গুলে খেয়েছেন, বা যিনি রীতিমতো চারপাশে ঝড় তুলে দিয়েছেন বিভিন্ন তার রায়ের মাধ্যমে, তার ম্যাচিউরিটি নিয়ে প্রশ্ন তোলাটা নিতান্তই বাতুলতা। কিন্তু মুশকিল হচ্ছে সেটা একরকম বল গেম ছিল, আর এমন একটা বল গেমে তিনি নামছেন, এমন একটা খেলায় তিনি নামছেন যে খেলাটায় ওখানে যেভাবে খেলা হয়, যে সিস্টেমে খেলা হয়, যে আইন কানুন মেনে খেলা হয়, এখানে তার পুরো উল্টো। কিন্তু মনে হচ্ছে তার ওই এক ভূমিকার থেকে আরেক ভূমিকায় যাওয়াটা খুব সিমলেস হবে, কোনো রকম ঝটকা লাগবে না কারুর। এত তার গোটা জিনিসটার মধ্যে একটা পালিশ রয়েছে, এমন তেল তেলে ব্যাপার রয়েছে, ঠিক স্লিপ করে সেট করে এপাশ থেকে ওপাশে চলে যাবে, কেউ বুঝতেও পারবেন না যে মাঝখানে কোথাও একটা ধাক্কা টাক্কা লাগলো কিনা। এরকম একজন শিক্ষিত বাঙালিকে কিন্তু দরকার ছিল বিজেপির, যিনি বিজেপির উচ্চতাটা বেশ কয়েক ফুট বাড়িয়ে দিতে পারবেন। এই জিনিসটাই বিজেপিকে হয়তো আশাবাদী করে তুলেছে যে বাংলায় বিজেপির যে যে জায়গায় একটু খামতি ছিল, সেই খামতিগুলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় পূরণ করে দিতে পারবে। বাংলার রাজনীতি এক যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। উনি ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, ওনার জাস্টিস পথটা হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু জনগণের হৃদয়ে উনি জাস্টিস গাঙ্গুলি রূপেই পরিচিত থাকবেন বলে আমার মনে হয়। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে সর্বতোভাবে, অর্থাৎ ইলেকটোরাল পলিটিক্স এবং তার সাথে সাথে অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করবে। রাজনীতির জগতে কত ধানে কত চাল, সেটা কেউ কেউ কিন্তু এবার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মানে এটা যে করা যাবে, শুধু এটা ভেবেও কি তৃণমূলের নেতারা মনে মনে আনন্দে নাচছেন না? এবার সমস্যা হচ্ছে তাদের, জানেন তো, যারা এই দুই দলে নেই, বাম আর কংগ্রেস। নিয়োগ দুর্নীতির আইনি যুদ্ধটা মূলত বামেরাই পরিচালনা করেছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা লড়েছেন, অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছেন, একদম পারফেক্ট যুগলবন্দি ছিল। তখন যারা রায়কে স্বাগত জানিয়েছেন, মানে বামেরা, এখন রাতারাতি তারা তো আর তাকে অপবাদ দিতে পারছেন না, তাই তারা নিশানা করেছেন বিজেপিকে। আর প্রদেশ কংগ্রেস, তাদের অবস্থা তো আরও লেজে গোবরে অবস্থা। অধীর রঞ্জন চৌধুরী একসময় অভিজিৎ গাঙ্গুলিকে বাংলার মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন, বলছেন সবার আগে গিয়ে তিনি ভোট দেবেন, বলে তো ছিলেন, ভাবেননি হয়তো। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে চলে এসছেন, শত্রু শিবিরে যোগ দিয়েছেন, হয়তো ভোটে দাঁড়িয়েও যাবেন। এবার অধীর চৌধুরী কী করবেন? তিনি কি সেই একই ইচ্ছেটা ধরে রাখতে পারবেন? এখন অভিজিৎ গাঙ্গুলিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে দেখা মানে তো বিজেপিকে তৃণমূলের জায়গায় দেখা। অধীর চৌধুরী সেটা কি এইরকম জায়গায় দাঁড়িয়ে মেনে নিতে পারবেন? রাজনৈতিক জীবনে তিনি বিজেপিতে গেলে তো তাকে আমরা বলছি না যে ঠিক করছেন, তিনি ভুল করছেন, এটাই বলবো আমরা। আমি এটা তো বলতে পারি না যে একজন বিচারপতি কোন রাজনীতিতে যাবে, কোন দলে যাবে, আমার ইচ্ছা ওর ইচ্ছার উপর তা নির্ভর করবে, তা না। কিন্তু বিচারপতি ছিল যখন, তখন তাকে নিরপেক্ষ চরিত্র দেখতে চেয়েছিলাম, তিনি তার কিছুটা প্রমাণ দিয়েছিলেন। এখন রাজনীতি যখন করতে আসবেন, তখন তো সেই জায়গায় থাকতে পারবেন না তিনি। বাজারে দেখবে ওজন করে যখন সবজি কম পড়ে যায়, তখন কিছুটা আরও অন্য জিনিসগুলো চাপাতে হয়। তো এরকম যথেষ্ট নয় বিজেপি পশ্চিমবঙ্গে, সেটাকে যথেষ্ট করার চেষ্টা করছে। দেখুন, 23 বছর একটা দলের সঙ্গে থাকার পর সেখান থেকে বেরিয়ে গিয়ে একদম উল্টো দিকের আরেকটা দলে, যে দলটার বিরুদ্ধে এতদিন কথা বলতে হয়েছে, তাদের যাবতীয় যা পরিকল্পনা, যা বক্তব্য, তার বিরোধিতা করতে হয়েছে, সেখান থেকে পুরো নিজেকে বদলে ফেলা কতটা কঠিন সেটা আপনার আমার মধ্যে প্রশ্নটা জাগে। কিন্তু যাদের মধ্যে এই বিষয়টা সত্যি সত্যি, যাদের কোথাও গিয়ে সেটাকে ফেস করতে হয়, যাদের এটাকে গোটা বিষয়টা করে দেখাতে হয়, তাদের জন্য গোটা বিষয়টা কতটা কঠিন একমাত্র হয়তো তারাই বোঝেন। সেটা তাদের মুখ থেকে শোনাই ভালো, জানেন তো। আমি আপনি ভাববো, ভেবে তারপর বলবো, তার থেকে ভালো তারা কী ভাবছেন সেইটা সরাসরি তাদের মুখ থেকে শুনে নিই। এবং সেই জন্যই এর আগে আমরা কথা বলেছিলাম তাপস রায়ের সঙ্গে, তখন তিনি সদ্য প্রাক্তন তৃণমূল নেতা, এখন তিনি সদ্য বিজেপি নেতা। তো তাকে আজকে সেই জন্য সরাসরি আমাদের এই না বললেই নয় স্টুডিওতে নিয়ে এসেছি, এবং সরাসরি তার মুখ থেকে শুনে নেওয়াটাই বোধ হয় ওই বলে না চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন, তো সেটাই করে নেবো তার সঙ্গে। চলুন একবার তাপস রায়ের সঙ্গে কথা বলেই দেখে নেওয়া যাক
গোটা ব্যাপারটা, তাকে এই জন্যে আমরা এখানে ডেকে নিয়ে এসেছি। তাপসদা, স্বাগত TV9 বাংলায়। মানে এর আগের দিন যখন কথা হচ্ছিল তখন আপনি সদ্য প্রাক্তন তৃণমূল নেতা, এখন আপনি সদ্য বিজেপি নেতা আর কি। এই যে মানে ট্রানজিশনটা, একটা যাদের বিরুদ্ধে আপনি এতদিন ধরে কথা বলেছেন, যাদের সমালোচনা করেছেন এবং যাদের হয়ে কথা বলেছেন, একদম রোলটা পুরো বদলে গেল, এটা মানিয়ে নেওয়াটা কতটা কঠিন হয়? না, ঘটনাটা তো দুঃখজনক বটেই, মানিয়ে নিতে হবে। এবার আপনি কোথাও গিয়ে অসম্মানিত হচ্ছিলেন, কোথাও গিয়ে দলের মধ্যে মনে হচ্ছিল এমন কিছু অন্যায় অবিচার ঘটছে যেগুলো মেনে নেওয়া আপনার পক্ষে সম্ভব না, এবং আপনি সেটার যে মানে প্রতিবাদ করতে পারেন সেটা আপনি প্রমাণ করেছেন, ছেড়ে তাদের টিকিটে জেতার বিধায়ক পদটাকে ছেড়ে এসছে। ফলে লোকে কিন্তু এক্সপেক্ট করছে যে তারপর আপনি বসে যেতে পারতেন। আপনি যখন একটা রাজনৈতিক দলে এসছেন, আপনি ওগুলোর প্রতিবাদ করতেই এসছেন, এক্স্যাক্ট যা যা অন্যায় দেখেছিলেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এসছেন। আমরা ধানতলা বানতলা প্রতিবাদ করব, সিঙ্গুর প্রতিবাদ করব, ছোট আঙারিয়া প্রতিবাদ করব, নন্দীগ্রাম প্রতিবাদ করব, বকটুই প্রতিবাদ করব না? হাঁসখালি প্রতিবাদ করব না? সম্প্রতি সন্দেশখালি, তো মা বোনেদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, সভ্য সমাজে শান্তিকামী মানুষদের মধ্যে এ তো শিহরণ জাগানো, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর হয়ে গেছে। এটা জানেন, মানে এটা বিশ্বাস করেন আপনি, যেটা ট্র্যাডিশনালি চলে আসছে এই জায়গায়? একদম বিশ্বাস করি, ভীষণ বিশ্বাস করি। এবং বিশ্বাস করি বলে আমি একবারের জন্য আমি সন্দেশখালিতে যাইনি। সন্দেশখালি যাওয়া তো অনেক দিনই শুরু হয়েছে, আমাকে যেতে বলাও হয়েছিল, আমি যাইনি। এই ধরুন শেখ শাহজাহানকে রাখার জন্য, মানে পুলিশের হাতে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্ট অবধি দৌড়ে যাচ্ছে। অভিষেক মনু সিংভির মতো একজন প্রতিষ্ঠিত কিন্তু দামি লয়ার, তার পেছনে প্রচুর টাকা খরচ করে তাকে যাতে সিবিআইয়ের হাতে দিতে না হয়, যাতে এখানে ইডির হাতে দিতে না হয়, যাতে এখানে পুলিশের হাতে রাখা যায়। অমৃতাংশু 56 দিন লাগবে কেন? এক। দুই হচ্ছে যে এই সমস্ত দুর্বৃত্ত, দস্যু যারা কি না করেছে, তাদের সরকারের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে প্রোটেকশন দেওয়া হবে কেন? আপনার শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের কাছে প্রতিবাদ জানিয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে কবার সুযোগ পাওয়াই যেত না, যায়নি। দু একবার যে বলিনি তা না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও 2-3 বার বলেছি, কিন্তু বলাই সার। এই ধরুন একের পর এক জিনিস আমাদের সামনে এসছে সাম্প্রতিককালে। আগে আপনি সারদা ছেড়ে দিন, এই যে প্রথমে টিচার নিয়োগ দুর্নীতি, সেটার থেকে পুরো নিয়োগ দুর্নীতি, সেটার থেকে কোথাও গিয়ে আপনার এই রেশন দুর্নীতি, মানে একটার থেকে আরেকটা, আরেকটার থেকে একটা। দিন আমি বলছি অমৃতাংশু, একটার পর একটা, একটার পর একটা স্ক্যাম, আর সব জায়গাতেই ডিগ করলেই অর্থ, টাকা, টাকার পাহাড়, স্বর্ণালঙ্কার, গয়নার পাহাড়। মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে বা তাকে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। শালীনতা বজায় রেখে অসভ্য শব্দ ভাষা আমি কখনো কোনোদিন ব্যবহার করেছি বলে কারোর প্রতি, কোনো দলের প্রতি, কিন্তু যেটা বলতে হবে সেটা তো বলতেই হবে, না বললেই নয়। যখন বানতলার ঘটনা ঘটলো তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তার একটা বক্তব্যকে এমন ঘটনা তো কতই ঘটে, তার শুধু সেইটা কিন্তু বাংলার মানুষের হৃদয় একেবারে আহত করেছিল। সেইটার জায়গায় যে আজকে এই আপনার সাথে কথা বলতে বলতেই দেখছিলাম যে ওনার বক্তব্যটা এসছে যে হাতের 5 আঙুল সমান হয় না, কয়েকটা ঘটনা ঘটতেই পারে। এক জায়গায় রাখবেন? প্রায় একই সুর, একই ধরনের, শব্দের ফারাক। সন্দেশখালির ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছিল, তো ঘটলো কেন? এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তো গেলেন না আজও পর্যন্ত একদিনও, এবং কোনো মহিলা নেত্রীও আমি যতদূর জানি আজও পর্যন্ত সেখানে যায়নি।
না, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়েতেও মঞ্চেও সন্দেশখালীর বেশ কিছু মহিলা ছিলেন আর কি, এবং তারা বলেছেন যে সরকার ব্যবস্থা নিয়েছে, আমরা জমি ফেরত পেয়েছি। মানে সন্দেশখালী ইস্যুটাকে এখন সবাইকে অ্যাড্রেস করতে হচ্ছে আর কি। সাচান ইস্যু সাংঘাতিক। সন্দেশখালী কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত? এটাই কি তৃণমূলের ওয়াটারলু হতে চলেছে? হতে পারে। অনেকেরই বক্তব্য যে কুণাল ঘোষ তিনি প্রথম মুখ খুললেন, বোমটা ফাটালেন, আপনি সেই রেশে গলা মেলালেন, কিন্তু আপনার জন্য গোটা পরিস্থিতিটা ওই পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে গেল, আর কুণাল ঘোষ গিয়ে ফিশ ফ্রাই চা খেয়ে ফেললেন। কুণালের ব্যাপারটা কুণালের, ও তো দলে রয়েছে, আমি তো দলে নেই। আর থাকাকালীনও ওই বাড়িতে আমাকে কেউ পাঠিয়ে চা খাওয়াতে পারতো না, ফিশ ফ্রাই খাওয়াতে পারতো না। আমাকে কখনো কেউ বলেও নি সে কথা, আর বললেও আমি যেতাম না। এরকম আপনার মতো, যেহেতু দলের মধ্যে অনেকের সঙ্গে আপনার অত্যন্ত সুসম্পর্ক আর কি, এবং আপনি যেটা বললেন অনেকে মুখ গুমড়ে রয়েছে, অনেকে মানিয়ে নিতে পারছে না, ফলে এই সামনের লোকসভা ভোট বা পরবর্তী সময়গুলোতে আপনি কি মনে করছেন যে একটা বড় চেঞ্জ আসতে পারে, অনেকে এপাশ থেকে ওপাশে চলে আসতে পারে? আসবে, আসা উচিত, আসবে। এই যেটা অমিত শাহ এসেও বলেছেন, আপনি তখন তৃণমূলে, যে যদি এখানে 35টা আসন পেয়ে যাই আমরা, তাহলে 26 দেখবে না তৃণমূল সরকার, মানেন বা এই বক্তব্যগুলোকে সমর্থন করে? পরিস্থিতির ওপরই তো সব নির্ভর করে, সঠিকভাবেই বলেছেন অমিত শাহজি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনার নাম না করে বলেছেন যে ওই বাড়িতে ইডি গেছে, ওরকম করলেই গদ্দাররা সব যাবে আর কি, মানে আপনি এখন গদ্দার হয়ে গেছেন আর কি। ইডি আমার বাড়িতে আসার পরে উনি আজকে মিটিংয়ে আমার নাম না করে বলছেন খুব ভালো। আমাকে একবার ডাকতে পারতেন না 50-52 দিনে? কাউকে পাঠাতে পারতেন না? আমাকে ডেকে নিতে পারতেন না? একটা ফোন, একটা মেসেজ করতে পারতেন না? আমার স্ত্রী বা আমার কন্যা মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা ফোন এক্সপেক্ট করাটা কি তাদের খুব বড় আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল? আমি একটা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে গাল দিচ্ছেন কেন? হঠাৎ করে দেখলেন যে কালকে সকালবেলা উঠে সুদীপ বন্দ্যোপাধ্যায় এসে জয়েন করে গেলেন, কি করবেন? আগে করুক তো। অসম্ভব তো না, আজকের দিনে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না অসম্ভব। আগে করুক তো। আপনার জন্য শুভেচ্ছা রইল, ধন্যবাদ। আচ্ছা, সন্দেশখালী কি তৃণমূলের ওয়াটারলু হবে? তাপস রায় বলছেন হতেও পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সন্দেশখালী গেলেন না, সেই প্রশ্ন তো তুলেছেন তাপসবাবু। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন কয়েকটা ঘটনা হতেই পারে। তার মানে কি এই সন্দেশখালীর মা বোনেদের মারাত্মক অভিযোগগুলোকে জাস্ট শুধুমাত্র কয়েকটা ঘটনা বলেই এখনও মনে করছে তৃণমূল? ওই এর আগে যেরকমভাবে মনে হয়েছিল যে সব সাজানো, একবারে মাইনাসে চলে গেছিলো আর কি, মাইনাস থেকে ডাইরেক্টলি প্লাসে তো আসা যায় না। এটাকে কিভাবে ধরবো? একটু জাস্ট নিউট্রালের জিরোতে পৌঁছলেন, নাকি আসলে মনে মনে ওই সাজানো তত্ত্বটা এখনও বহাল তবিয়তে রয়ে গেছে? আজ কিন্তু কলকাতায় তৃণমূলের সভামঞ্চে ওই সন্দেশখালীর কয়েকজন মহিলা ছিলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি। 60 মহিলা আজ সন্দেশখালীর থেকে তৃণমূলের কর্মসূচিতে এসেছিলেন। যারা এসেছিলেন তাদের দাবি সন্দেশখালীতে তাদের জমি ফেরতের ব্যবস্থা করেছে রাজ্য, কয়েকজন নাকি ইতিমধ্যে জমি ফেরতও পেয়ে গেছেন। তাহলে কি সন্দেশখালীতে শেখ শাহজাহানরা যে ড্যামেজ করেছিলেন, তৃণমূলের সেই ড্যামেজ রাজ্য সরকার অনেকটাই পূরণ করে ফেলেছে, সেটা বোঝাতেই ওই সন্দেশখালীর ওই মহিলাদের নিয়ে আসা? যে উদ্দেশ্যেই হোক, কিন্তু সন্দেশখালীকে যে আর যাই হোক, আপনি স্বীকার করুন অস্বীকার করুন, এড়িয়ে যেতে যে পাচ্ছেন না, সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে, হতেই পারে হাতের 5টা আঙুল তো সমান নয়, যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশন নিই। ক্যা পিন্টু বাবু এতনা গুসা কিউ হ্যায়? জিজ্ঞেস করুন। হাতরাস যখন জ্বলছিল আপনারা কোথায় ছিলেন? আমাদের ওখানে যে সমস্যাগুলো হয়েছিল, আপাতত সেই সমস্যাগুলো সব সমাধান হয়ে গেছে। আমাদের যে জমি জায়গার যে সমস্যা ছিল, সেই সমস্যা
দিদি এত দ্রুত কাজ করেছে, সেই জমি জায়গাগুলো আমরা অনেকেই ফিরে পেয়েছি। তার মানে কোনো অত্যাচার করতো না তো আপনাদের উপরে? হ্যাঁ করতো, যেটা বলেছে এত দূরই না দিদি, সব ভুল লোটানো হয়েছে, অল্প কিছু হয়েছে সামান্য। সবচেয়ে বেশি যেটা হয়েছে মেয়েদের অত্যাচারের চেয়ে বেশি ল্যান্ড নিয়ে বেশি হয়েছে। আমরা চাই দিদি আমাদের পাশে থাকুক, শান্তি চাই। দিদি আশ্বাস দিয়েছেন তো? হ্যাঁ। কোনো রকম কি কখনো অত্যাচার হয়েছিল? না না না। তুমি যা দিদিকে তো তুলে তোমাকে ডাকি দাও। সন্দেশখালীতে মুখ বাঁচানোর জন্য যা যা করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, কিন্তু এইভাবে মুখ বাঁচবে না। যাদেরকে নিয়ে এসেছেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তাদের হয়তো সন্দেশখালীতে কোনো অসুবিধা হয়নি, তাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটবেন। তার মানে যাদের অসুবিধে হয়েছে সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। আবার ওই তাপস রায়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল এই কথাগুলো শুনতে শুনতে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনতে শুনতে। একটা সময় সত্যি সত্যি তো ঝড় উঠেছিল জানেন তো, যখন এই বামফ্রন্টের সময়, বামফ্রন্ট সরকারের সময় জ্যোতি বসু মুখ্যমন্ত্রী যেটা বলছিলেন তাপস রায়, তখন ওই বানতলা নিয়ে এরকম তো কতই ঘটে, এরকম টাইপস একটা বক্তব্য ছিল এবং সেটা নিয়ে লোকজন চরম সমালোচনায় মেতে উঠেছিল। সত্যি সত্যিই তো অত্যন্ত একটা অসংবেদনশীল মন্তব্য ছিল সেটা। আজকে যে মন্তব্যটা শুনলেন সেটা কি কোথাও গিয়ে টাচ করে গেল সেই জায়গাটাকে? ইতিহাসের না একটা গতি আছে জানেন তো, স্পাইরাল গতি, ঘুরতে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে এগিয়ে আসে, কিন্তু খেয়াল করে দেখুন যে দিক থেকে দিকটা ঠিক থাকে, একটা বিন্দুর থেকে শুরু করলে আবার ঘুরে সেই বিন্দুর ওপরে হয়তো আসে, কিন্তু সেই ডিরেকশানে আসে, এক হয় না কিন্তু কাছে পৌঁছয়। সেই একইভাবে কোথাও গিয়ে ওই সংবেদনহীনতা সেটা ফিরে এলো কি? গতকাল বারাসতে প্রধানমন্ত্রীর সভায় মহিলাদের উপস্থিতির কথাটা এই ফাঁকে একবার একটু চিন্তা করে দেখুন, চোখে পড়ার মতো ছিল। কিন্তু সন্দেশখালীর থেকেও অনেকে এসেছিলেন এবং উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন নরেন্দ্র মোদী। কি বলেছিলেন? বলেছিলেন বাংলার মহিলারা এবার তৃণমূলকে হারাতে সংকল্প করেছেন। বাংলায় মহিলা ভোটার আছেন 50%, আর সেই 50% ভোটারের মধ্যে যারা সন্দেশখালীর বাসিন্দা তারা কতটা? একটা সহজ বিশ্লেষণে আসা যাক। এরা যে পুরুষ আর মহিলা প্রায় সমান সমান, 1000 জন যদি পুরুষ ভোটার হন তাহলে 956 জন মহিলা ভোটার। লাস্ট এই এখন যে সংশোধনের পর যে তালিকা প্রস্তুত হচ্ছে তার হিসেবে এটা। এবার সেই হিসেবে সন্দেশখালীও কিন্তু ব্যতিক্রম নয়। কিন্তু ইন্টারেস্টিং যেটা বিষয়, সন্দেশখালীর বহু পুরুষ পরিযায়ী শ্রমিকের কাজ করেন। ভোটের সময় এই পরিযায়ী শ্রমিকরা যদি না ফেরেন তাহলে বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু ওই মহিলারা ফ্যাক্টর হয়ে যেতে পারেন। আর সেই মহিলাদের মধ্যে এই যে কোথাও গিয়ে তাদের সম্পর্কে কোনো সংবেদনশীলতা বা সংবেদনহীনতা কোন জায়গাটা বেশি প্রভাব ফেলবে তার উপর কি ভোট বাক্সের ইধার উধার হওয়াটা ডিপেন্ড করবে না? এর মধ্যেই তৃণমূলের চিন্তা বাড়ানোর লোকের সংখ্যাও কি বাড়ছে? মানে কোনো মহিলা সাংসদ তিনি কি বাড়িয়ে দিচ্ছেন ব্যাপারটা? বসিরহাটের সাংসদ নুসরাত জাহানের মতো বহিরাগত এবারও প্রার্থী হলে ফল কি হবে তাই নিয়ে দলের একাংশই সন্দিহান। তবে তাকে তো আজকেও কোথাও একটা কর্মসূচিতে দেখা গেল না। সন্দেশখালীতে দেখা যায়নি, ছেড়ে দিন, কিন্তু এই রকম আজকে যে মিছিলে নামলেন তৃণমূল নেত্রী সেখানেও তো তাকে দেখা গেল না। বসিরহাট তৃণমূলের এক অঞ্চল সভাপতি কিন্তু প্রকাশ্যেই বলছেন সাংসদ এলাকার মানুষের পাশে থাকেননি। সাংসদ যে কার পাশে থেকেছেন এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আর তার থেকেও বড় প্রশ্ন, এই পরিস্থিতিতে সাংসদের পাশে দল ফের থাকবে কিনা। যদি বসিরহাটের কেউ প্রার্থী হয়, আমরা লোকসভার সংসদ হিসাবে বসিরহাটে তো জিতবেই জিতবে। তৃণমূলের সিটে এখানে কারো বিজেপি কেন, নরেন্দ্র মোদী এসে দাঁড়ালেও হারবে এখানে। নুসরাত জাহানকে তো পাওয়া যায় না, অনেক প্রোগ্রাম অনেকে ছিল, অনেকবার আমরা বললে নুসরাত জাহানকে তো পাওয়া যায় না। নির্বাচিত জনপ্রতিনিধি মানেই তাকে জনের পাশে থাকতে হবে। নুসরাত জাহান কেন যেতে পারেনি সেটা উনি ব্যক্তিগতভাবে ভালো করে বলতে পারবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো খামতি রাখেননি, তিনি শুরু থেকেই ডেলিগেশন পাঠিয়েছেন, মন্ত্রীরা বারংবার সেখানে গেছে। আমার মনে হয় না যে নুসরাতের সেখানে যাওয়া না যাওয়াতে ওই সিচুয়েশন আরও অ্যাগ্রাভেট হতে পারতো বা আরও বেটার কিছু হতে পারতো। যা দায়িত্ব নিয়ে করা সেটা মমতাদি করেছে।
স্থানীয় নেতাকে প্রার্থী করার কথা বলেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। কিন্তু সন্দেশখালীর সমস্যা মেটাতে স্থানীয় নেতাদের ওপরেই কি তৃণমূল ভরসা করতে পেরেছে? বরং স্থানীয়রা যে ড্যামেজ করেছিলেন সেই ড্যামেজ মেরামত করতে তো ব্রাত্য বসু, পার্থ ভৌমিকের মতো, সুজিত বসুর মতো বহিরাগত নেতাদেরই সন্দেশখালীতে পাঠাতে বাধ্য হয়েছিল তৃণমূল। সন্দেশখালী যাতায়াত করে ব্রাত্য বসুরা দাবি করেছেন যে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। এবার পরিস্থিতি তৃণমূলের পক্ষে সত্যিই স্বাভাবিক কিনা সেটা তো ভোটের রেজাল্ট বেরোলে বোঝা যাবে। আর বোঝা যাবে সন্দেশখালীকে চিনতে এখনও ভুল করেছে কিনা তৃণমূল। কারণ নেতারা যে ভুল করেন না এমন তো নয়। যাকে এতদিন সন্দেশখালীর বাঘ বলে ভাবছিলেন নেতারা, সেই শেখ শাহজাহান সিবিআইয়ের হাতে পড়তেই কীরকম গুটিয়ে গেছেন, বাঘ থেকে বেড়াল। সিবিআই কাল সিবিআইডির হাত থেকে শাহজাহানকে পেতেই টানতে টানতে নিয়ে গেছিল জোকা ইএসআইতে, তারপর সেখান থেকে নিজেদের দপ্তরে। সন্দেশখালীর বাঘের গায়ে হাত ছোঁয়ানোর সুযোগ পেয়েও কাজে লাগায়নি রাজ্য পুলিশ। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি প্রথম রাতেই কিন্তু বাঘকে বুঝিয়ে দিয়েছেন তারা ওই প্রথম রাতেই বেড়াল মারায় বিশ্বাসী। তারা ছুলে কত ঘা সেটা বাঘ হয়তো বুঝছেন, কিন্তু সন্দেশখালী ছুলে কত ঘা সেটা কোন রাজ্য বা রাজনীতির কোন দল বুঝবে, বা গোটা দেশের সামনে কত বড় একটা উদাহরণ হয়ে থাকবে সেটা কি এত সহজে বলা যাবে?